গত 3 মাস আগে এই মেয়েটি আমার কাছে এসে অ্যাবর্শন করিয়েছে, আর তুই আমার ছোট ভাই হয়ে একেই বিয়ে করবি? আমি বেঁচে থাকতে এটা কোনোভাবেই পসিবল না। বিয়ের ভরা আসরে চিৎকার করে কথাটা বলল তরুণ ডাক্তার ইরম নাসের। ওর মুখ থেকে হঠাৎ করে এমন অদ্ভুত কথাটা শুনে উপস্থিত সবাই হকচকিয়ে গেল। এমনকি আজকের এই বিয়েতে বর সেজে আসা ইরম নাসেরের ছোট ভাই আহনাব ধ্রুব ঈষৎ কেঁপে উঠেছে। সে মাথা থেকে পাগড়ি খুলে রেখে দ্রুত উঠে দাঁড়ালো। তারপর উঁচু গলায় বলল, ভাইয়া কি বলছো এসব তুমি? ইরম বলল, যা বলছি তা 100% সত্যি। এই মেয়ে কারোর সাথে আনলিগালি রিলেশনে গিয়ে কনসিভ করেছিল। 4 মাসের প্রেগন্যান্সি অবস্থায় গিয়েছিল আমার চেম্বারে। আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে অ্যাবর্শন করিয়েছিল। তখন আমি তো আর জানতাম না এই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। এর আগে ছবি টবিও দেখিনি। ছবি টবি দেখলে তো অনেক আগেই বিষয়টা মিটমাট হয়ে যেত। ধ্রুব কিছু বলার আগেই এবার তার মেজো মামা আলামিন শিকদার বলে উঠলেন, এই বিয়ে ক্যান্সেল। ওঠো, এক্ষুনি আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কি সর্বনাশের কাণ্ড! কি ভয়াবহ লজ্জার কথা! ওদের সামনে এসে দৌড়ে দাঁড়ালেন ধ্রুবর হবু শ্বশুর আজমল মাস্টার। তিনি এসে কাঁপা কাঁপা গলায় বললেন, আপনারা শান্ত হন দয়া করে। আমার মনে হয় আপনাদের কোথাও একটা বড়সড় ভুল হচ্ছে। আমার মেয়ে এমন মেয়ে না। মিতু খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। আমি তো তাকে চিনি, আমি তো তার বাবা। আমার মেয়ে কখনো কারোর সাথে রিলেশনে জড়ায়নি। আপনাদের ভুল হচ্ছে কোথাও। হয়তোবা আপনার চেম্বারে অন্য কেউ গেছিল, অন্য কোনো মেয়ে হতে পারে। ওর চেহারার সাথে আমার মিতুর চেহারার কিছুটা মিল আছে। ইরমের রাগে মাথা খারাপ হয়ে গেছে। সে নিজেকে সামলাতে না পেরে বাবার বয়সী আজমল হোসেনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, নিজের নষ্টা মেয়ের জন্য পা ধরতে আসছেন? লজ্জা করে না আপনার বুড়ো? শিক্ষক হয়েও নিজের মেয়ের চরিত্র ঠিক রাখতে পারলেন না। ওকে বানিয়েছেন নষ্টা। আর এই নষ্টা মেয়েটাকে কিনা আজ আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলেন। এজন্যই আমি না করেছিলাম ছোট লোকদের সাথে কোনো বৈবাহিক সম্পর্কে জড়াতে। ছোট লোকদের চিন্তা ভাবনাও ছোটই থাকে, কিন্তু কে শোনে কার কথা? আমার মা গরিবের মেয়েই ঘরে তুলবেন। গরিবের মেয়ে নাকি সংসারের লক্ষ্মী হয়। এবার দেখুক এসে কেমন অলক্ষ্মী জুটেছে কপালে। কথাগুলো খুব তিক্ত ছিল। লজ্জায় নুয়ে পড়েছিলেন তখন আজমল হোসেন। আর পর্দার ওপাশ থেকে মিতুও যেন লজ্জায় ঘৃণায় মরে যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে সে কিছুই করতে পারছিল না কান্না করা ব্যতীত। ইরম, ধ্রুব আর তার মামা যখন বিয়ের আসর ছেড়ে গাল বকাবকি করতে করতে চলে যাচ্ছিল, তখনই সুঠাম দেহি শ্যামবর্ণের অথচ মিষ্টি চেহারার একটি ছেলে এসে তাদের সামনে দাঁড়ালো। ছেলেটির চেহারা মিষ্টি হলেও এই মুহূর্তে তার চেহারা ভয়াবহ রূপ ধারণ করেছে। তার হাতে একটি লম্বা রামদা। সে ওদের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, এখান থেকে বিয়ে না করে এক পাও সামনে এগোতে পারবি না তোরা। যা, ভালোই ভালোই বিয়ের আসরে গিয়ে বস বলছি। এখান থেকে বিয়ে না করে জীবিত যেতে পারবি না তোরা। ইরম, ধ্রুবরা এমন কিছুর আশা করেনি ঘুণাক্ষরেও। ওরা কেমন যেন থমকে গেছে হঠাৎ। আজমল হোসেন এসে তখন বাধা দিলেন ওকে। রামদাটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে বললেন, এসব কি করছিস শুভ? ওনারা না মেহমান? মেহমানদের সাথে এমন কোনো অসভ্যতা কাজ করে শুভ? শুভ তখন চেঁচিয়ে উঠে বলল, না মামা, ওরা মেহমান না। ওরা এক একটা পশুর চেয়েও নিকৃষ্ট। ওরা অমানুষ। এদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আজ। ধ্রুবর মামা তখন রেগে মেগে আগুন হয়ে উঠে বলল, লজ্জা নাই তোমাদের মিয়া? নিজেদের মেয়ের চরিত্রে ঠিক নাই, আবার আসছো তাকে জোর করে বিয়ে দিতে? এই কথাটার সহ্য হলো না শুভর। নিজের রাগকে সংবরণ করতে না পেরে ধ্রুবর মামার গাল খসে একটা শক্ত চর বসিয়ে দিয়ে বলল, আর একবার যদি মিতুকে নিয়ে এমন নোংরা কোনো কথা বলিস তবে তোর জিভটা টেনে ফেলবো ছিঁড়ে আমি। আজমল হোসে এবার শুভকে টেনে আনলেন। তারপর ওকে দুটো চর থাপ্পড় দিয়ে বললেন, যা এখান থেকে, আমার চোখের সামনে আর পড়বি না কখনো তুই। মামার চর খেয়ে একটু পিছনে গিয়ে দাঁড়ালো শুভ, কিন্তু ওখান থেকে চলে গেল না একেবারে। আর তখনই আর একটা ঘটনা ঘটলো আচমকা। ধ্রুব হুট করে বলে উঠল, আমি এই বিয়েটা করব।
যা হয়েছে তা অতীত হয়েছে, কিংবা কিছুই হয়নি। তোমরা ভুল অনুমান করেছো, কিন্তু এসব নিয়ে আমি লোক হাসাতে চাই না আর। ইরম ছোট ভাইয়ের কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল একেবারে। সে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, এসব কি বলছিস তুই ধ্রুব? পাগল টাগল হয়ে গেছিস নাকি তুই? ধ্রুব তখন এক কথায় বলল, সে বলল, না, আমি এই বিয়েটা করব, এটাই ফাইনাল কথা, আর কোনো কথা হবে না এখানে। আমার বিয়ে আমি করব, কারোর কথা শুনবো না আমি। ইরম রাগে ক্ষোভে লজ্জায় এতটুকু হয়ে গেল যেন। সেই অপমান সহ্য করতে না পেরে ধ্রুবকে বলল, তুই আর কখনো আমায় ভাই বলে ডাকতে পারবি না, তুই আমার চোখের সামনে পড়বি না কখনো। আজ থেকে আমি একা, আমার কোনো ভাইটাই নাই। কথা বলে তরুণ অহংকারী ডাক্তার ইরম নাসের দ্রুত পা ফেলে এখান থেকে প্রস্থান করলো। সে আর এক মুহূর্ত এখানে থাকবে না, গাড়ি নিয়ে চলে যাবে বাসায়। ইরমের পেছন পেছন তার মেজো মামা আলামিন শিকদারও চলে গেল। শুধু যাওয়ার সময় ছোট ভাগ্নে ধ্রুবকে বলে গেল, তোর মতো নিচু মানসিকতার ছেলে আমার ভাগ্নে, এটা ভাবতেও আমার লজ্জা করে। এই বাড়িতে আমি অপদস্থ হয়েছি, একটা হাঁটুর বয়সী ছেলে আমার অপমান অপদস্থ করেছে, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে, আর আমার অপমানের কোনো প্রতিশোধ না নিয়ে তুই ওই নষ্টা মেয়েটাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস। আচ্ছা, কর তুই তোর বিয়ে, কিন্তু মনে রাখিস চিরদিনের জন্য তুই তোর মেজো মামাকে হারাচ্ছিস। কথাগুলো বলেই আলামিন শিকদারও চলে গেল। সে তার বড় ভাগ্নের গাড়ি করে চলে যাবে বাসায়। এত অপমানের পর এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। ছি, ঘৃণা হচ্ছে, বমি আসছে তার। এখানে শুধু রয়ে গেল ধ্রুব, আর একটা মানুষও নেই বরপক্ষে। সবাই চলে গেছে ইরম আর আলামিন শিকদারের পিছনে পিছনে। তারা এমন অপমানজনক বিয়েতে থাকতে চায় না কিছুতেই। যার বিয়ে সে একাই থাকুক এখানে, বিয়ে করে বিয়ের শখ পূরণ করুক। ধ্রুব অবশ্যই তা মোটেও ঘাবড়ে যায়নি, বিচলিতও হয়নি একটুও। সে তার হবু শ্বশুর আজমল হোসেনের কাছে ক্ষমা চাইল, বলল, যা হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে ওরা ভুল বুঝেছে। আমি জানি মিতু এরকম মেয়ে না। আমি ওকে বিয়ে করে ওদের দেখিয়ে দেব আমিও ওদের আজগুবি কথায় বিশ্বাস করিনি। আজমল হোসেন সীমাহীন খুশি হলেন। খুশি হলো বাড়ির আর সবজন মানুষও। সুন্দর পরিপটি ভাবে একটা বিয়ের অনুষ্ঠান সমাপ্তি হলো। বিয়ের পর আজমল হোসেন খুব করে কাঁদলেন। ধ্রুবর হাত ধরে বললেন, বাবা, এই মেয়েটি আমার মাহীন, ছোট থেকে বড় কষ্টে কষ্টে বড় হয়েছে। ওকে তুমি কষ্ট দিও না বাবা, ও তো ছোট মানুষ, বয়সে কাঁচা। ওর ভুল ত্রুটিগুলো আপন গুণে ক্ষমা করে দিও, ওর ভুলগুলোকে ওকে ধরিয়ে দিও। ধ্রুব বলল, বাবা, আপনি একটুও ভাববেন না, মিতু কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ করার সুযোগই পাবে না। তাছাড়া আমার মা কতটা ভালো মানুষ সে ওখানে গেলেই টের পাবে। আজমল হোসেন যেন এবার একটু স্থির হতে পারলেন। তিনি মেয়ের কপালে চুমু খেয়ে এবার বললেন, মা, কখনো কোনো ভুল করো না, ওখানে অনেকেই অনেক কিছু বলবে। তুমি বড়দের সাথে কখনো উঁচু গলায় কথা বলো না। সব সময় মনে রেখো তুমি আজমল মাস্টারের মেয়ে। সবাই জানে আজমল মাস্টারের মেয়ে কতটা লক্ষ্মী। তাছাড়া তোমার কোনো চিন্তা নাই, সব কথার জবাব ধ্রুব বাবাই দেবে। ধ্রুব আবারও বলল আজমল হোসেনকে যে, বাবা, আপনি একটু টেনশন করবেন না, আমি তো আছি। ওদের কারোরই সাহস হবে না কিছু বলার, আমার সামনে ওরা দাঁড়াতেই পারবে না। তারপর গাড়িটি ছেড়ে দিল। ড্রাইভার ছাড়া এই গাড়িতে শুধুমাত্র ওরা দুজন, ধ্রুব আর মিতু। মিতুর খুব কান্না পাচ্ছে বাবার জন্য, শৈশব কৈশোর কাটানো কাঠবাসের বাড়িটির জন্য। ধ্রুবর পাশেই বসেছিল। সে শান্ত গলায় মিতুকে বলল, মিতু, আর কেঁদো না, এখন কেঁদে গলাটা ভেঙে ফেলো না। মিতু কিছু বুঝতে পারল না, তবে সে চুপ হয়ে গেল। চোখের জল মুছে ফেললো সবুজ রুমাল দিয়ে। তারপর খানিক পর চোরা চোখে তাকিয়ে দেখতে লাগলো ধ্রুবকে। এর আগে সামনাসামনি একবার দেখেছে সে ধ্রুবকে। ধ্রুব সুন্দর, দেখার মতন ওর চেহারা, তবে সুন্দর চেহারায় ওর ইরম ভাইয়ের মতন অহংকারপূর্ণই। দেখলেই কেমন ভয় ভয় করে, মনে হয় এই যেন তেরে মারতে আসবে। ধ্রুব বউকে নিয়ে তাদের বাসার গেট পেরিয়ে ভিতরে ঢুকতে পারছে না কিছুতেই। কেউ ওকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। ওর মা তো এসে ভয়াবহ এক কাণ্ডই করলো। ছেলে আর ছেলের নতুন বউকে বলল, এখান থেকে বেরিয়ে যা বলছি, এই বাসায় তোদের কোনো ঠাঁই নেই।
সবাই ওদের দূর দূর করছে, যেন ধ্রুব কোনো মানুষ বিয়ে করে নিয়ে আসেনি, সে একটি কুকুর বিয়ে করে নিয়ে এসছে, কিংবা কুকুরের চেয়েও নিকৃষ্ট কোনো কিছু। অবশ্য ধ্রুব তখন এক কাজ করলো, সে জোর করেই একা একা তার মায়ের কাছে এগিয়ে আসলো এবং তার মায়ের একটা হাত ধরে জোর করেই টেনে নিয়ে গেল একটু আড়ালে। কানাকানি ফিসফিস করে মাকে কি যেন বলল। এরপরে সবকিছু কেমন সহজ হয়ে গেল। তার মা অহনা শিকদার আর মানা করলেন না, সাদরে গ্রহণ করলেন তিনি তার পুত্রবধূকে। মিতু এতে বিগলিত হয়ে গেল। সে ভাবল ওরা সব বুঝি ভুলে গেছে, ভুলে গিয়েই তাকে গ্রহণ করেছে। কিন্তু সত্যিটা সে বুঝতে পারলো এর আরো কয়েক ঘন্টা পরে। ধ্রুব অহংকারের আগুনে পুড়ছিল এতক্ষণ, সে শুধু সময়ের অপেক্ষা করছিল। এবার হাতে সময় এলো, এবার সে বুঝিয়ে দেবে তার মামার গায়ে হাত তোলা আর তাদের অপমান করার পরিমাণ কতটা ভয়াবহ হতে পারে। মিতু এসবের কিচ্ছু ভাবেনি, সে বরং খুশি মনে বাসর ঘরে বসে বসে তার প্রিয়তম স্বামীর জন্য অপেক্ষা করছিল। সে মনে মনে ভাবছিল ধ্রুব তার কাছে গিয়ে মিষ্টি করে কথা বলবে, ধীরে সুস্থে আঁচলটা মাথা থেকে নিচে নামিয়ে তার কপালে চুমু খাবে। কিন্তু অদ্ভুত বিষয় হলো ধ্রুব এসবের কিছুই করলো না। সে ঘরে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল ভিতর থেকে। তারপর মিতুকে ধমক দিয়ে বলল, সাহস কত বড়, বিছানার উপর বসেছে, এক্ষুনি এখান থেকে নাম বলছি। মিতু ভয়ে কেঁপে উঠল। হঠাৎ ধমক খেয়ে সে ভয়ে ভয়ে সামনে তাকাতেই দেখলো ধ্রুবর ভয়ঙ্কর চেহারাটি। ওর চোখ লাল টকটকে, রাগে সে কাঁপছে। মিতু কিছুই বলতে পারল না, চুপচাপ বিছানার ওপর বসে রইল। এবার ধ্রুব নিজে এসেই মিতুর একটা হাত টান দিয়ে ওকে খাট থেকে নিচে ঝটকা মেরে ফেলে দিল। মিতু ফ্লোরে গিয়ে অনেক ব্যথা পেল। সে ব্যথায় কোকিয়ে উঠে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে রাখলো। খুব কান্না পাচ্ছে তার, চোখ থেকে গরম জল গড়িয়ে পড়ছে গালে। ধ্রুব খাটের ওপর পায়ের ওপর পা তুলে ওর দিকে তাকালো, তাকিয়ে বলল, এখন থেকে তুই আমার সাথে সংসার করবি, বিয়ের শখ তোর আমি মিটিয়ে দেব। তোর একার না, তোর রাগী ফুপাতো ভাইটারও শখ আমি মেটাবো। এবার বল, তোর এক্সকে কার সাথে শুয়েছিলি তুই? শুভর সাথে, তাই না? মিতু লজ্জা এবং ঘৃণায় মরে যাচ্ছে যেন। ছি, ধ্রুব এমন অসভ্য, শুভ ভাইয়াকে নিয়ে কি সব নোংরা নোংরা কথা বলছে। মিতু তো ভালো করে জানে এই পৃথিবীতে শুভ ভাইয়ার মতন ভালো ছেলে আর হয় না। সে তখন বলেই ফেলল রাগে, শুনুন, শুভ ভাইয়াকে নিয়ে একটিও বাজে কথা বলবেন না, আমি এটা মেনে নেব না। সরল মনে কথাটা বলে মিতু, কিন্তু এটাকে টোপ হিসাবে নিল ধ্রুব। সে বিছানা থেকে উঠে এসে মিতুর সামনে বসলো। তারপর ওর চিবুকটা উঁচু করে ধরে বলল, নাগরকে নিয়ে কিছু বললে ঝাল ধরে, তাই না? এটা ধরা স্বাভাবিক, পৃথিবীর সব মেয়েরাই তার নাগরকে নিয়ে কিছু বললে হজম করতে পারে না। তো ওর জন্য যেহেতু তোর এত মায়া দরদ উথলে উঠছে, তো তাকে বিয়ে করলি না কেন তুই? ওর সন্তানই তো তোর পেটে ছিল, নাকি ওখানেই মায়া ফুরিয়ে গেছে, নতুন কাউকে চাই, তাই না? আচ্ছা বল, আমার পর নতুন আর কাকে বেছে নিবি তুই? আমার বাড়ির গাড়ির ড্রাইভারকে, নাকি মাঝবয়সী দারোয়ানকে? কথাগুলো বলে হেসে উঠল ধ্রুব। মিতুর মাথায় রক্ত উঠে গেছে ওর কথাগুলো শুনে। সে কিছু একটা বলতে যাবে, এর আগেই ধ্রুব তাকে শক্ত করে ধরে ফেললো। তারপর একজন ধর্ষক যেভাবে তার শিকারকে ভোগ করে, ঠিক সেভাবে ভোগ করলো ধ্রুব তাকে। মিতু চিৎকার করলো, কাঁদলো, এতে কারোরই দয়া হলো না। এই বাড়ির সবগুলো মানুষ অহংকারী, ওদের কাছে মায়ার কোনো বালাই নেই। ওদের কাছে যা আছে তা ক্ষোভ আর অহংকার। ধ্রুবর ইচ্ছেটা পূরণ হয়ে গেলে সে তার কাছ থেকে দূরে ছুঁড়ে মারল মিতুকে, যেন ও কোনো পচা বস্তু। ওকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আজ থেকে তুই এই ঘরে দাসীর মতন থাকবি। তোর জন্য এই ঘরের দরজা সব সময় বন্ধ। তুই ইচ্ছে করলেও আর কারোর সাথে কোনো সময় কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারবি না বলে ওর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। মিতু ফ্লোরের ওপর উপর হয়ে পড়ে থেকে কাঁদতে লাগলো। ওর শরীরটা ব্যথায় অসাড় হয়ে আছে। নিজেকে তার বড় অপায়া অলক্ষী মনে হচ্ছে। সে জানে না একটা জীবন এমন কেন, এত কষ্টের, এত অপমান আর গ্লানির। সে তো কখনো পাপ করতে জানে না, জেনে বুঝে কোনোদিন একটা সামান্য পিঁপড়েকেও মেরে ফেলেনি সে। তবে তার কেন এত কষ্ট, কেন এমন নরক যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে? এরপর ধ্রুব এই ঘর ছেড়ে চলে গেল।
মিতু কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে ওয়াশরুমে গিয়ে নিজেকে পবিত্র করে নিল। তারপর বিছানায় এসে গা এলিয়ে দিল। তার এই মুহূর্তে ভীষণ ঘুম পাচ্ছে। আপাতত তাকে ঘুমাতে হবে, এরপর অন্য কিছু ভাবনা। কিন্তু মিতু খুব বেশিক্ষণ ঘুমাতে পারল না। তাকে ডেকে নিল ধ্রুবর মা অহনা শিকদার। মিতু শাশুড়ির ডাকে শোনে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানা থেকে নেমে এসে দরজাটা খুলে দিল। অহনা শিকদার ওর দিকে তাকিয়ে চোরা হাসি আসলো, হেসে বলল, আমার সাথে এসো। মিতু তার শাশুড়ির পিছন পিছন হেঁটে গেল। অহনা শিকদার ওকে নিয়ে রান্নাঘরে ঢুকলো। তারপর 4 রকমের তরকারি, ডাল আর সাদা ভাত রান্না করার কথা বলল। এটাই নাকি এ বাড়ির নিয়ম। বিয়ের প্রথম দিন থেকেই এ বাড়িতে পুত্রবধূরা রান্না করে। মিতু প্রতিবাদ করতে গিয়েও প্রতিবাদ করতে পারল না। তবে সে মিনমিনে গলায় বলল, মা, আমার শরীরটা খারাপ লাগছে কেমন, আপনি আমার সাথে থাকুন, দেখিয়ে দেখিয়ে দিন কিভাবে কি করতে হবে। অহনা শিকদার কিছু বলার আগেই এখানে এসে উপস্থিত হলো গতকাল ধ্রুবর যে মামা শুভর হাতে চড় খেয়েছিল তার স্ত্রী। সে এসেই রাগে অগ্নিশর্মা হয়ে বলল, ঢং করো না, তুমি কত বড় লোকের মাইয়া আমরা জানি না মনে করছো? শুধু এগুলো না, আরো অনেক কাজ আছে। আজ সারাদিন তুমি কাজ করবে, বিয়ের শখ তোমার মিটিয়ে দেওয়া হবে। গতকাল তোমরা যেটা করেছো এর শোধ তোলার আগে পর্যন্ত তোমার রেহাই নেই। মিতু যেন এবার ভয়ে মুচড়ে গেল। সে বোকার মতন কেমন তাকিয়ে রইল তার শাশুড়ির দিকে। তার শাশুড়ি এবার ধমক দিয়ে তাকে বলল, আমার মুখের দিকে তাকিয়ে থাকতে তো বলা হয়নি, বলা হয়েছে কাজ করতে, জলদি কাজ শুরু করো। কথাটা বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল অহনা শিকদার। এরপর বেরিয়ে গেল ধ্রুবর মেজো মামি। যাওয়ার সময় ধ্রুবর মেজো মামি মিতুর কানের কাছে ফিসফিস করে বলে গেল, মাত্র তো কেবল শুরু, এরপর টের পাবি তুই আসল মজা। মিতু যেন এ বাড়িতে এসে মস্ত এক বোকাই বনে গেছে, নিরুপায় হয়ে গেছে সে। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ওরা লুকিয়ে ফেলেছে পর্যন্ত। এখানে সে পুরোপুরি বন্ধ। মানুষ যে এমন নিষ্ঠুর আর বর্বর হয় তা সে কখনো কোনোদিন কল্পনাও করেনি। কিন্তু সে এখনো পর্যন্ত ধ্রুবর বড় ভাই ইরমকে দেখতে পায়নি নিজ চোখে। ওর মুখ থেকে শুনেছে ইরমের কথা, শুনেছে বড় অহংকারী ইরম, তবে সে এখনো দেখেনি। ওকে একবার সে দেখতে চায়। ওই লোকটির জন্যই তো সমস্ত সমস্যার শুরু। এসব ভাবতে ভাবতে রান্নাটা সে করে ফেললো। রান্নায় তার হাত পাকা। মা নাই, ছোটবেলা থেকেই তার শৈশবে তার রান্না বান্নার হাতে খড়ি। ভালো রাখতে পারে সে। আত্মীয় স্বজনদের ভিতর তার রান্না নিয়ে উচ্চ প্রশংসা আছে। কিন্তু এখানকার কেউ তার রান্নায় সন্তুষ্ট হতে পারল না। ওর শাশুড়ির আদেশে ও যখন ভাত তরকারি বেড়ে নিয়ে বাড়ির সবার সামনে উপস্থাপন করলো, তখন তারা নানান কথা শোনাতে শুরু করলো। একজন বলছে লবণ বেশি, তো অন্যজন বলছে ঝাল বেশি। আবার কেউ কেউ বলছে যেরকম ঘরে বড় হয়েছে রান্না তো ওরকমই শিখবে। কেউ ওয়াক ওয়াক করে বমি করার চেষ্টা করছে। কেউ কেউ তো টেবিল ছেড়েই উঠে চলে গেছে, খাবার উল্টো করে ফেলেও দিয়েছে নিচেও। মিতুর খুব কান্না পাচ্ছিল তখন, তবুও সে নিজেকে সামলে নিয়ে তার ঘরের দিকে চলে যাচ্ছিল হেঁটে হেঁটে। কিন্তু ঘরের দিকে আর যেতে পারল না। 2 কদম সামনে হাঁটতেই তার শাশুড়ি অহনা শিকদার ওপাশের একটা ঘর দেখিয়ে বলল, ওই ঘরে আমার বড় ছেলে ইরম আছে, ওর খাবার দিয়ে এসো গিয়ে। মিতুর মুখ ভয়ে এতটুকু হয়ে গেছে, তবুও সে ওখানে যাবে। তার খুব ইচ্ছে এই মানুষটিকে একবার দেখতে। যদিও সে আগের বাড়ির অন্যান্য মানুষের মুখ থেকে শুনেছে ইরমের চেহারা নাকি অহংকারপূর্ণ, দেখতে কেমন নাটক সিনেমার ভিলেনদের মতন লাগে। তারও ধারণা মানুষটির চেহারা এমনই হবে। যে মানুষটি তার উপর শুধু শুধু অত বড় একটা অভিযোগ তুলে তার সুন্দর জীবনটা নরক করে তুলেছে, তার চেহারা কোনো ভালো মানুষের চেহারার মতন হতেই পারে না। মিতু ভাত আর তরকারি বেড়ে নিয়ে ওর শাশুড়ির দেখিয়ে দেওয়া ঘরটায় যেতেই চমকে উঠল। তার সারা শরীর কেমন কেঁপে উঠল। চোখ হয়ে এলো ঘন অন্ধকার। চেয়ারের ওপর বসে আছে যে, এই কি সেই ধ্রুবর বড় ভাই ডাক্তার ইরম নাসের? এই সেই ইরম নাসের তো তার আরো 3 বছর আগের চেনা। এই সেই ইরম নাসেরকে তার চেয়ে আর ভালো কে চেনে? এই লোকটিই তো একবার তার সর্বনাশ করতে এসেছিল।
মিতু সেদিনের ভয়াবহ দৃশ্যটা তার চোখ বুঝলে এখনো দেখতে পায়। সে তখন ক্লাস 10-এ পড়ে। যেদিনকার ঘটনা, সেদিন ছিল তার প্রিয় বান্ধবী এনার বড় ভাই জয়ের বিয়ে। সেই বিয়েতে এই ইরম এসেছিল এনাদের বাড়িতে গেস্ট হিসেবে। ইরম নাকি জয়ের বন্ধু, একসাথে ওরা কলেজেও পড়েছে। যদিও মিতু তখন ওর নাম ইরম বলে জানতো না, জানতো নাসের বলে। বিয়ের দিন রাতে মিতু শুয়েছিল এনার সাথে, কিন্তু মাঝরাতে হুট করে কারোর হাতে স্পর্শে সে ঘুম থেকে জেগে উঠেছিল। চমকে উঠে তখন দেখে এনা এখানে নেই। এনার জায়গায় শুয়ে আছে এই ইরম, এবং ইরমই তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করছে। মিতু চিৎকার দিতে গিয়েও থমকে গেল হঠাৎ। কি সর্বনাশের কথা! এমন হলো কি করে? দরজাটাও ভিতর থেকে আটকে দেওয়া। এনা কোথায় তবে? এনা এখানে নেই, অথচ এই বদমাশ লোকটা এখানে কি করে এলো? কি চায় ও তার কাছে? মিতু ভয়ে মরসে গিয়ে বলল, কি চান আপনি এখানে কেন? এনা কোথায়? ইরম চুপি চুপি বলল, একদম সাউন্ড করবা না। মিতু ভয় পাচ্ছে। সে ভয়ে ভয়ে বলল, কেন সাউন্ড করব না কেন? আপনার এখানে কি? ইরমর মুখ চেপে ধরে বলল, আমি তোমায় ভালোবাসি, তাই তোমার কাছে এই রাত নিশীথে এসেছি। এখন তোমায় আদর করে দেব লক্ষ্মীটি। মিতুর গা ঘিন ঘিন করছে, কেমন ভয়ও করছে তার ভীষণ। সে জানে এই লোকটা নাকি খুব ভালো, মেডিকেল শেষ বর্ষে পড়ে। মেডিকেল পড়ুয়া ছেলেরা সাধারণত খুব ভালো হয়, কিন্তু ও এমন কেন? মিতু ওর কাছ থেকে ছুটতে চেষ্টা করলো প্রাণপণে, কিন্তু ইরম তাকে শক্ত করে ধরে ফেলেছে। গায়ের জামাটা টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। মিতু কেমন কান্না পাচ্ছে। সে জানে না এনাও কি এর সাথে জড়িত কিনা। না, জড়িত না হলেও এই লোকটি ঘরে আসার সুযোগ পায় কি করে? আর এনারই বাই মাঝরাতে তাকে এখানে একা ফেলে রেখে উধাও হয়ে যায় কি করে? মিতু বলল, আমায় ছেড়ে দিন বলছি, আমি আপনার ছোট বোনের মতন ভাইয়া, আমার সাথে এসব করবেন না প্লিজ। ইরম ওর কাছে বড় আদুরে গলায় তখন বলছিল, আমি তো তোমায় ভালোবাসি, 2 দিন পর তুমি আমার বউ হবে, তুমি মেনে নাও আমায় লক্ষ্মীটি, এমন করো না প্লিজ। মিতু তখন পাগল প্রায় হয়ে গেছে। যে করেই হোক এই শয়তানের কাছ থেকে নিজেকে রক্ষা করতেই হবে আজ। মিতু দ্রুত সিদ্ধান্ত নিল। সে বলল, শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আগে আমার শর্তগুলো মেনে নেবেন, তারপর আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করব। ইরম অস্থির গলায় বলল, কি শর্ত বলো, এক্ষুনি বলো। মিতু বলল, এখানে নয়, আমরা বাইরে কোথাও যাই, চলেন। ইরম চতুর ছেলে, সে সঙ্গে সঙ্গে বুঝে ফেলল মিতু তার হাত থেকে ফসকে যাওয়ার চেষ্টা করছে। তাই সে বলল, এখানেই ভালো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মিতু তবু বুদ্ধি করে বলল, এনা এসে পড়বে যে। ইরম বলল, ও এখানে আসবে না। বলি ইরম মিতুর দুটো হাত দুদিকে সরিয়ে নিল। মিতুর মনে হচ্ছে এই মুহূর্তে সে নরকের আগুনে জ্বলছে, কিন্তু মান সম্মান হারানোর ভয়ে চিৎকার পর্যন্ত করতে পারছে না। তার 2 চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সে কিছুতেই ভাবতে পারছে না এনা তার সাথে কি করে এমন করতে পারলো। ইরম এবার মাতালের মতন আচরণ করছে। মিতু বুঝতে পারছে তার আর কিছু করার নেই, সবকিছু শেষ হয়ে যাবে আজ। সে শেষবারের মতন অনুনয় করে বলল, আপনি আমার সম্মানটা ভিক্ষা দিন না ভাইয়া, প্লিজ আমার সাথে এই কাজটা করবেন না। কিন্তু কে শোনে কার কথা? ইরম যেন তখন আরো ক্ষিপ্র হয়ে উঠল। মিতু যখন প্রায় হাসা ছেড়ে দিয়ে ওপরবালাকে ডাকতে লাগলো, ঠিক তখনই দরজায় কড়া নড়ে উঠল। কেউ ধীরে ধীরে নক করছে দরজায়। ইরম রাগে ক্ষোভে ফেটে পড়ছে যেন। সে তখন মিতুকে বলল, আমি এখানে লুকিয়ে থাকবো, কাউকে কিচ্ছু বলবে না, কিন্তু যদি বলো তবে তোমাকে আমি খুন করব। মিতু কি আর তখন কোনো কথা বলে? সে তড়িঘড়ি করে বিছানা থেকে লাফিয়ে নেমে দরজার কাছে চলে গেল, আর ইরম গেল খাটের নিচে লুকোতে। মিতু দরজা খুলেই জার জার করে কেঁদে ফেললো। তার সামনে এনা দাঁড়ালো, কোথা থেকে যেন এসেছে। এনাকে সে জাপটে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আমায় ফেলে রেখে কোথায় গিয়েছিলি তুই? এনা খুব সাবধানে বলল, চুপ, আস্তে, কেউ শুনে ফেলবে, আয় রুমে গিয়ে সব বলছি। মিতু তেড়ে উঠে ঝাঁঝালো গলায় বলল, এক্ষুনি বল বলছি, তুই কাকে লেখে গেছিলি এই ঘরে? আমার সাথে তুই এমন কি করে করলি এনা? তুই কি আমার বন্ধু না শত্রু? এনা ভীষণ রকম অবাক হলো। সে সত্যিই কিছু বুঝতে পারছে না। তাই সে বলল, কি বলছিস এসব মিতু? কি হয়েছে তোর? আমি আবার ঘরে কাকে রেখে গেলাম?
তুই তখন ঘুমিয়েছিলি। হঠাৎ নুহাস ফোন করেছিল, ওর নাকি ঘুম আসছে না, আমার সাথে দেখা করতে চাই, তাই তোকে আর জাগাইনি ঘুম থেকে, চুপচাপ আমিই বেরিয়ে গিয়েছিলাম। আর এখন তুই কি সব বলছিস? মিতু আরো রেগে মেগে আগুন হলো। সে এবার চেঁচিয়ে উঠে বলল, জয় ভাই আর দুশ্চরিত্র বন্ধুটাকে তুই এই ঘরে রেখে যাসনি আমার ক্ষতি করতে? এনা চমকে উঠল। সে বলল, কি সব আবল তাবল বকছিস তুই মিতু? ভাইয়ার বন্ধুকে আমি এখানে রেখে যাব কেন, তাও আবার তোর ক্ষতি করতে? কি হয়েছে বল আমায় তুই। মিতু ওর হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো ওকে। তারপর খাটের নিচে আঙুল দেখিয়ে বলল, ওই দেখ কে এটা। মিতু কথাটা বলে হাউমাউ করে কেঁদে উঠল। ইরমকে খাটের নিচে আবিষ্কার করে এনার রাগে শরীর কাঁপতে লাগলো। এই লোকটা যে লম্পট সেটা সেও ভালো করে জানে। ওর তাকানো দেখলেই বোঝা যায় ওর চরিত্রের সমস্যা। ইরম ওদের দেখে কাঁচুমাচু করতে লাগলো। সে বুঝে গেল এরপর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যেতে পারে, এখানে লোক আরো বাড়তে পারে। তাই চুপচাপ খাটের নিচ থেকে বেরিয়ে এলো সে। তারপর মাথা নিচু করে যেই না চলে যেতে লাগলো, সেই ঘর থেকে তখনই দৌড়ে গিয়ে মিতু ওর সামনে দাঁড়ালো। তারপর রাগী গলায় বলল, দাঁড়া এখানে, এক পাও সামনে যাবি না তুই। ইরম যেন ভ্যাবাচাকা খেয়ে গেল সঙ্গে সঙ্গে। সে হাঁ করে তাকিয়ে রইল মিতুর দিকে, কিন্তু এভাবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। ওর গালে মিতুর হাতের স্যান্ডেলের বাড়ি খেয়ে তব্দা হয়ে গেল এবং মাথা নিচু করে ফেলল। মিতু এবার তেজি গলায় বলল, এবারের মতন তোকে ছেড়ে দিলাম, এরপর যদি এমন কিছু করার সাহস করিস তুই, তবে তোকে জন্মের শিক্ষা দেব আমি। ইরম অপমানিত আর অপদস্থ হয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তারপর আর সে কখনোই মিতুর সামনে পড়েনি। সেদিন অবশ্য এনা মিতুর সাহসের খুব প্রশংসা করেছিল, কিন্তু ভয়ও পেয়েছিল সে। ভয় পেয়ে মিতুকে বলেছিল, মিতু, এইসব ছেলেরা সাইকো টাইপের হয়, এদের মস্তিষ্ক বিকৃত, ভবিষ্যতে আবারও তোর সাথে খারাপ কিছু করতে চায় কিনা ও। মিতু তখন সাহস করেই বলেছিল, এরপর যদি এরকম কিছু করার সাহস করে তবে ওকে আমি নিজের হাতে খুন করব। কিন্তু মুখ দিয়ে এসব বড় বড় কথা আর সাহসী সাহসী কথা বলেও মিতুর মনে ভীষণ ভয় ছিল। ভয় ছিল এটা যে কখন জানি আবার এই সাইকো টাইপের বদ লোকটা তার ক্ষতি করতে চেষ্টা করে। এই ভয় বুঝি আজ সত্যি হতে চলল। এর আরো 1 বছর পর বিয়েটা হয়ে গেল মিতুর, তাও ওই বদ লোকটার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা, এই বিয়ের পিছনে কি ইরমের হাত আছে? ওর কুপরিকল্পনা অনুযায়ী এই বিয়েটা হয়েছে? ইরমের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করলো মিতু। ইরম ওর কাঁপতে দেখে বলল, কি ব্যাপার মিতু, পাতার মতন এভাবে কাঁপছো কেন? খাবার নিয়ে এসছো তো টেবিলে দাও, দাঁড়িয়ে থাকলে তো আর আমার খাওয়া হবে না। আসো, খাবার নিয়ে আমার কাছে আসো। মিতু এসে খাবারের প্লেটে টেবিলের ওপর রেখে চলে যেতে চাইলেই ইরম বলল, আরে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো এখানে, আমার আবার কখন কি প্রয়োজন হয় তোমার তো তাই এনে দিতে হবে, তাই না? মিতুর ভীষণ রাগ লাগছে, দুঃখ হচ্ছে তার নিজের ভাগ্যের কথা ভেবে, আর জেদ হচ্ছে অনেক শুভ ভাইয়ার প্রতি। কে বলেছিল তাকে অত দরদ দেখাতে তার প্রতি? যে বিয়ে ভেঙে যেতে চলেছিল তার জোর করে রামদা দেখিয়ে নতুন করে জোর দেওয়ার কি প্রয়োজন ছিল? ইরম খেতে খেতে বলল, তুমি রান্না করেছো তাই না? জোশ হয়েছে। আর হবে না আইবা কেন জোশ? যার হাত এত সুন্দর তার হাতের রান্নাটাও তো সুন্দরই হবে, তাই না? কথাগুলো বলতে বলতে মিটি মিটি হাসছিল ইরম। মিতু রাগে এই ঘর থেকে চলে যেতে পা বাড়ালো, কিন্তু ইরম পিছন থেকে আবারও ডাকলো, বলল, এখান থেকে চলে গেলেই কি তুমি বেঁচে যেতে পারবে মিতু? আমি বারবার তোমায় ডাকবো, এখন যদি বেরিয়ে যাও তবে এক্ষুনি ডাকবো, বলবো একটু লবণ দিয়ে যাও, 1 ফালি লেবু, একটু জেলি, একটু সবজি। মিতু এবার লাল লাল চোখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। তার চুপি চুপি অথচ ধারালো গলায় বলল, কি চান আপনি আমার কাছ থেকে? আপনার সমস্যাটা কি? ইরম হাসলো, হেসে বলল, আমি তোমাকে চাই, অনেক আগে থেকেই চাই। মনে করে দেখো জয়ের বিয়ের কথা, ওর বিয়ের সময় থেকেই তোমাকে চেয়ে আসছি। ওখানে তুমি আমায় অপমান করেছিলে, আমি ওসব একদম ভুলে গেছি, কিন্তু তোমাকে পাওয়ার কথাটা আমি এখনো ভুলিনি। আমি যা চাই তা যেভাবেই হোক আদায় করে ছাড়ি, তোমাকে যেন সহজভাবে পাই। এজন্য দেখো কি করেছি, আপন ছোট ভাইকেও উৎসর্গ করেছি তোমার জন্য, তোমাকে পেতে। মিতু ভয় পাচ্ছে, কেমন যেন ভিতরটা কাঁপছে ওর। সে শুধু রাগ আর ভয় মাখা গলায় বলল, আপনি যদি আমার সাথে এরকম কিছু করতে চান তবে আমি ধ্রুবর কাছে সব বলে দেব। ইরম হাসলো, হেসে বলল, কার কাছে বলে দেবে তুমি? ধ্রুবর কাছে? এই তুমি কি জানো
ধ্রুব আমার চেয়েও চরিত্রহীন? জানো না তো, তাই না? তবে শোনো, সে সব জানতো। মিতু যেন ভয়ঙ্কর একটা চক্রের ভিতর আটকে গেছে। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না এই মুহূর্তে। তাকে যে করেই হোক এই বাড়িটা থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে যাবে সে? ইরম বলল, আমার কোনো তাড়াহুড়ো নেই মিতু, তুমি এমনিতেই নষ্ট হয়ে গেছো মিতু। ধ্রুবর কাছ থেকেই তুমি বাঁচতে পারোনি, আমার কাছ থেকে তো পারবেই না। মিতু জানে না সে কি করছে এই মুহূর্তে, তার মাথায় ঠিক নেই। রাগে টেবিলের ওপর রাখা ডালের বাটিটা ইরমের ওপর ছুঁড়ে মেরে সে বলল, তোদের দুই ভাইকেই আমি জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো। মেয়ে নিয়ে খেলিস তো? মেয়েদেরকে অবলা প্রাণী মনে হয়, তাই না? গৃহপালিত পশুর মতন ওদের সাথে আচরণ করতে ইচ্ছে করছে, তাই না? কিন্তু এটা কি খেয়াল আছে যে যুগ পাল্টে গেছে? নারীরাও যে লম্পট পুরুষদের শিক্ষা দিতে পারে তা কি তুই ভুলে গেছিস? মনে নেই স্যান্ডেল দিয়ে যে তোরে পিটাইছিলাম আমি? ইরমের মাথা খারাপ হয়ে গেছে। এমনিতেও সে আত পাগলা, উদ্ভট আচরণ করে সে। এবার নিজেকে ঠিক রাখতে না পেরে তেড়ে আসতে লাগলো মিতুর দিকে, যেন মিতুর সাথে এই মুহূর্তেই খারাপ কিছু করে ফেলবে সে। মিতুকে আস্ত গিলে খাবে এই কর্কশ দুপুরে। কিন্তু মিতুও কম না, সে জানে সে এই মুহূর্তে বাঁচা মরার লড়াইয়ে নিজেকে জড়িয়ে ফেলেছে। তাই তার আর কোনো রকম ভীতি কাজ করছে না। সে বরং তেজোদ্দীপ্ত গলায় বলল, আয় আয় এদিকে, তুই এগিয়ে আয়, আয় দেখি তোর কত সাহস। ইরমের কি হলো কে জানে? এর আগে যে কম মেয়ের জীবন নষ্ট করেনি, কম মেয়েকে তার বিছানায় ডেকে নেয়নি, কিন্তু ওদের কারোরই এমন সাহস ছিল না। ওরা ভীতু ছিল, বিড়াল ছানার মতন ছিল। কিন্তু এই মেয়েটি এমন কেন? যেন আগুন, কাছে গেলেই পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। ইরম আর এক পাও এগিয়ে যাওয়ার সাহস করলো না, ঠায় দাঁড়িয়ে রইল। এবার মিতুর সাহসটা আরো বেড়ে গেল। সে বুঝতে পারলো ইরম তাকে ভয় পেয়েছে। আর মিতু ভালো করেই জানে, একবার কারোর মনে ভয় ঢুকিয়ে দিতে পারলেই নিজের বিজয়টা অনেক নিশ্চিত হয়ে যায়। এই ভয় সহজে দূর হয় না। তাই সে ইরমের ভয়টা আরো বাড়িয়ে দিতে বলল, কিরে, তোর মারে ডাকবো নাকি? এবার ডেকে বলবো, বুড়া হয়েছে আপনার ছেলে, এখনো বিয়ে করাননি কেন তারে? আপনার ছেলের চরিত্র তো ভয়াবহ রকমের খারাপ। ছোট ভাইয়ের স্ত্রীরও সে মানে না, খারাপ আবদার ইঙ্গিত করে। আমার তো ভয় লাগে যে কখন জানি আবার আপনাকেই কাছে ওসব আবদার করে বসে। মানে যেমন ছেলে আপনি বানিয়েছেন, সে তো মা, বোন, ভাইয়ের বউ এসব কিছুই বোঝে না। সে বোঝে খালি শরীর। ইরম যেন এবার তার নিজের পাতা ফাঁদেই নিজে আটকে গেছে। সে কোনোদিনও ভাবেনি এই মেয়ের এরকম দুঃসাহস আছে। এই মুহূর্তে তার কিছুই বলার নেই, করারও নেই। কি বলবে সে? এরকম বিপদ তার জীবনের সামনে কখনোই আসতে দেখেনি। মিতু তার বিড়ালের মতন মিয়ে যেতে তাকে অট্ট হাসি হেসে বলল, কি গো ডাক্তার ইরম নাসের, এবার চুপ হয়ে গেলেন কেন আপনি? বহুত তো কথা বলেছেন আগে, এখন বিড়াল ছানা হয়ে গেলেন কেন? ইরম এবারও চুপ। মিতুর সাহস আরো বেড়ে গেছে। এবার সে বুঝে ফেলেছে এই জগতে সাহসী মানুষদের কোনো ভয় নেই। সাহসী মানুষেরা যদি শারীরিকভাবে দুর্বল হয়ও, তবুও ওরা পরাজিত হয় না, শেষ পর্যন্ত লড়াই করে যায়। গলার সবটুকু শক্তি দিয়ে বলে, আমি পরাজয় মানি না। ইরম নিরুপায়। এখানে যে কথা বলা যাবে না তা সেও জানে। কথা বললেই মিতুর গলা বাড়বে, তার মাকে ডেকে আনবে এখানে, তখন সর্বনাশ হবে। তার মা এমনিতে হয়তো একটু বদমেজাজি, একসময় তার বাবাকে কথায় কথায় কান ধরে উঠিয়েছে বসিয়েছে। তার দাদিকে দুধ চোখে কোনোদিন দেখতে পারেনি, মা বলে ডাকে পর্যন্ত নেই, ডাকতো মহিলা বলে। কিন্তু এমন বাজে স্বভাবের মহিলা হওয়া সত্ত্বেও ছেলের ওসব কুকর্তির কথা শুনলে তার মা একটুও ছাড় দেবে না। তাই সে খুব ভালো করেই জানে। তাই সে শুধুমাত্র আস্তে করে এই কথাটি বলল, মিথু, আমার ভুল হয়ে গেছে বোন, বুঝতে পারিনি আমি। তুমি এসব নিয়ে আর সমস্যা করো না, এখন এখান থেকে চলে যাও প্লিজ। মা এসে দেখে ফেলে ভয়াবহ কাণ্ড হবে। মিতু হাসলো, এসে বলল, আমি কোথায় যাব? যাবি তো তুই, আজকেই তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। 1 মাসের ভিতরে এই বাড়িতে তুই আসবি না। কিভাবে কি বলে কোথায় যাবি তা আমি জানি না, তবে যদি যেতে না চাস তবে আমি তোর জীবনটা নরক করে ছাড়বো। এটাই আমার ফাইনাল কথা। ওয়ার্নিংও বলতে পারিস এটাকে। মিতু ভাবেনি ইরম এতটা ভয় পাবে। সেদিন বিকেল বেলায় হুট করে ইরম তার মাকে বলল, তার নাকি শহরে যেতে হবে, ওখানে 1 মাসের ট্রেনিং আছে, তার যেতেই হবে, না গেলে হবে না। এবং সন্ধ্যা বেলাতেই বাসা থেকে বেরিয়ে চলেও গেল ইরম।
মিতু তো এবার মহা খুশি। এবার ছোটটাকে ধরবে সে, ওটাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করতে হবে। মানুষ না হলে ওর জন্য অন্য ব্যবস্থা আছে। মিতু এখন আর ভয় পায় না। মেয়েদের একবার ভয় ভেঙে গেলে, মেয়েরা শুধুমাত্র একবার তাদের নিজেদের ক্ষমতা সম্পর্কে জেনে গেলে, তখন সারা পৃথিবীও যদি তার বিপক্ষে চলে যায় তবুও তাকে আর দমিয়ে রাখতে পারে না। ইরম চলে যাওয়ার পিছনের রহস্যের গন্ধটা কি ঠাহর করে ফেললো ধ্রুব? ধ্রুব কিন্তু চতুর মানুষ, ওর কাজ কারবার সব ঠান্ডা মেজাজের, ওকে পুরোপুরি কেউ চিনতে পারে না। ধ্রুব নিজেও একটি আবছা অন্ধকারে ঢাকা রহস্যের নাম। ইরম যেদিন চলে গেল সেদিন রাতেই ধ্রুব এসে মিতুর কাছে বড় অনুতপ্তের গলায় বলল, মিতু, আই এম সরি, এক্সট্রিমলি সরি। আমি তোমার সাথে যা যা করেছি তা খুব অন্যায় ছিল, আমায় তুমি মাফ করে দাও। মিতু সত্যিই খটোমটো খেয়ে বসলো, ধাক্কা খেলো একটা বুকের ভিতর। সারাদিন যা প্ল্যান করে রেখেছে সব ওর এক কথাতেই বাতিল হয়ে গেছে। মিতু কি আর জানতো ধ্রুব এসে এভাবে তার কাছে ক্ষমা চেয়ে বসবে? ওমা, শুধু কি মুখে মুখে বলে ক্ষমা চেয়েছে নাকি কান পর্যন্ত ধরেছে? কানে ধরে মৃত্যুর সামনে দাঁড়িয়ে বড় অনুতপ্ত গলায় বলেছে, মিতু, আমি কিছুই জানতাম না এসবের। ভাইয়া অতটা নোংরা আমি ভাবতেও পারছি না। ছি। মিতু অবাক হয়ে বলল, এসব তুমি কি করে জানো? ধ্রুব তো এবার সব বুঝেই ফেললো। মিতুই তবে ওকে কায়দা করে বাড়ি থেকে বের করেছে। এবার তার পালা। তবে তার কাছে টিকতে পারবে না, এরকম মিতু হাজারটাকেও সে নাচাতে পারে। ধ্রুব সামান্য হাসলো, এসে বলল, আমি তোমার আর ভাইয়ার কথাগুলো শুনে ফেলেছিলাম দরজার এক সাইডে দাঁড়িয়ে। মিতু আরো অবাক হলো, অবাক হয়ে বলল, তুমি না বাইরে ছিলে তখন? ধ্রুব বলল, একটা প্রয়োজনে বাসায় এসেছিলাম, তখন শুনেছি। মিতু কিছু বলতে যাবে, কিন্তু এর আগেই ধ্রুব বলল, মিতু, আমি আরো তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোমাকে শাস্তি দিয়েছি, সব ভাইয়ার জন্য। আমি কি আর জানতাম ভাইয়া এমন নোংরা একটা মানুষ? ছি, আমাকে এর বদলে শাস্তি দাও। তুমি তুমি যে শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। মিতু। মিতু খুশিতে আত্মহারা হয়ে উঠল। আহা, ধ্রুবটা কত ভালো, এমন লক্ষ্মী ছেলে আর হয় না। মনে মনে এসব ভাবলেও মিতু খানিক ঢং করে বলল, এখন তো একেবারে গলে যাচ্ছ, এমন ঢং করছো যেন তুমি কিছুই জানতে না আগে থেকে, তাই না? কিন্তু তোমার ভাই তো বলেছে তুমি সব জানতে। ছেলেরা কখনো কাঁদে, তাও স্ত্রীর সামনে? বোধ হয় না। কিন্তু ধ্রুব কেঁদে ফেললো, ওর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে নামলো দু গালের জমিনে। তারপর সেই জল চিবুক বেয়ে গলা ধরে ছুটে গেল আরো নিচে। মিতুর কি যে মায়া হলো তখন। সে তো এবারই নতুন বউ, তবুও সে দ্রুত উঠে গেল ধ্রুবর কাছে, গিয়ে ধ্রুবর দুই গাল মুছে দিয়ে বলল, কেঁদো না, আমি জানি তোমার ভাইয়ার মতন তুমি না। ধ্রুব তার চোখ মুছে মায়া ভরা চোখে তাকালো মৃত্যুর দিকে। এই চাহুনি যে মন কেড়ে নেয়ার চাহুনি, মৃত্যু জানে না কখন কিভাবে ধ্রুবর প্রতি সে কোমল হয়ে পড়ল। পরদিন সকালবেলা ধ্রুব বলল, এই নাও তোমার মোবাইল, এখন থেকে এই বাড়ির সবকিছুই তোমার। এ বাড়ির গেট তোমার জন্য উন্মুক্ত, তুমি এ বাড়ির মালকিন, আর আমি এই মালকিনের অধম ভৃত্য। তুমি আমাকে যখন যা হুকুম করবে আমি তাই করতে প্রস্তুত। মিতু মিষ্টি করে হাসলো, এসে বলল, এই না না, এমন কথা কেউ বলে? আমরা দুজন কেবলই স্বামী স্ত্রী, আমাদের কেউ কারোর প্রভু কিংবা ভৃত্য নয়। ধ্রুব খুব খুশি হলো, খুশিতে তার চোখ চকচক করে উঠল। সে মিতুকে বলল, মিতু, বাসায় ফোন করো, বাবাকে বলো আমাদের বাড়িতে বেড়াতে আসতে, তোমায় নিয়ে যেতে এসে। মিতু ফোন করলো সত্যি সত্যি। বাবাকে বলো, বাবা, তোমাদের জামাই বলছে আমাদের বাড়িতে তুমি যেন আসো, আমাকে এসে নিয়ে যাও। আজমল মাস্টার জানালেন তিনি আসবেন, মিতুকে এসে নিয়ে যাবেন, সঙ্গে মেয়ের জামাইকেও। কিন্তু কি দুর্ভাগ্য, সেদিন বিকেলেই তার গা কেঁপে জ্বর উঠল। বিছানা থেকে তিনি উঠতেই পারছেন না, গায়ে সামান্য খিঁচুনিও আছে তার। তাই মেয়ের বাড়িতে মেয়েকে আর জামাইকে নিয়ে যেতে তিনি আর আসতে পারলেন না। তিনি অবশ্য শুভকে বলেছিলেন মিতুকে এসে নিয়ে যেতে, কিন্তু সে মামাকে এমন অসুস্থ অবস্থায় একা রেখে যেতে নারাজ। শেষমেশ বাবার এমন অসুখের কথা শুনে ধ্রুব নিজেই মিতুকে নিয়ে এলো। যাত্রা পথে গাড়িতে বসে মিতু কাঁদে, তার সাথে ধ্রুবও যেন কাঁদে। নাক আর চোখে জল সাদা টিস্যু পেপার দিয়ে মোছে। মিতু ওর দিকে তাকায়, ধ্রুব দ্রুত ওকে বুকে টেনে নেয়, তারপর সান্ত্বনা দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিচ্ছু হবে না, আমরা গিয়ে দেখবো বাবা সুস্থ।
কিন্তু ধ্রুব মনে মনে আরেকটি কথাও বলে, এবার তোমার বাবার মনে হয় বিছানা থেকে আর উঠতে পারবে না। ধ্রুবকে পেয়ে মিতুদের বাড়ির সবাই খুশি। তার আচার আচরণ খুবই সুন্দর, শরীরে বিন্দু পরিমাণ অহংকারের রেশ পর্যন্ত নাই। শ্বশুরের শিয়রের কাছে গিয়ে সে বসে থাকে সারাক্ষণ, মাথায় হাত বুলিয়ে দেয়, উৎসাহ দেয় শ্বশুরকে, বলে আপনাকে আমি দেশের সবচেয়ে বড় ডাক্তার দেখাবো বাবা। আজমল মাস্টারের চোখ বেয়ে গরম জল বেরিয়ে আসে কলকল করে, তার ভিতরটা আনন্দে আত্মহারা হয়ে যায়। তারপর তিনি ধ্রুবর হাতটা চেপে ধরেন। এই হাতটা শক্ত করে ধরে রাখতে ভালো লাগে তার, মনে কেবল বল আসে, ভরসা পান তিনি। ধ্রুব তখন শ্বশুরের দিকে তাকিয়ে মুচকি হাসে, হেসে বলে, আপনি একদম টেনশন করবেন না বাবা, একদম না, মিতু আর আমি আছি, আপনার কোনো টেনশন নেই। কিন্তু মনে মনে সে বলে অন্য কথা, বলে আপনার জন্য ভয়ঙ্কর রকমের বিপদ অপেক্ষা করছে। এই বিপদে শুধু আপনি একাই পড়বেন না, পড়বে আপনার আদরের মেয়েও। আর এই ভয়ঙ্কর বিপদটা তৈরি করব আমি নিজে। এখানে আসার 2 দিন পর সেদিন সন্ধ্যাবেলায় মিতু তরকারি করছিল আর শুভ তার পাশে বসে গল্প করছিল। প্রথমে সে জিজ্ঞেস করলো ওর শ্বশুর বাড়ির বিষয়, বলল ওই বেয়াদবটাকির খবর রে, ওর সাথে তুই কি কথাবার্তা বলিস নাকি? মিতু বলল, কোন বেয়াদবটা? আরে ইরম না কি যেন, ধ্রুবর ডাক্তার ভাই, যে তোকে ওইসব নোংরা নোংরা কথা বলেছিল। মিতু মুখটা কুঁচকে বলল, ওনাকে বেয়াদব ডাকবে না, আমার ভাসুর উনি। মিতু যে ওখানে সুখে নেই তা ইতিমধ্যে টের পেয়ে গেছে সে। তারপর সে ইচ্ছে করি আরো অনেক কিছু জিজ্ঞেস করলো, বলল ধ্রুব কেমন রে? খুব ভালো তাই না? মিতু এবার মিথ্যে বলল না, কারণ তারও বিশ্বাস ধ্রুব খুব ভালো ছেলে। তাই সে স্ফূর্তি নিয়ে বলল, সে আর বলতে হয়, ওর মতন ছেলেই হয় না। শুভ হেসে বলল, আমার চেয়েও ভালো? মিতু জোর গলায় বলল, হ্যাঁ তোমার চেয়েও ভালো। মিতুর কথায় এক পর্যায়ে এসে বলল, 2 দিন পর তো চলেই যাব আমরা, আবার কখন আসি তার ঠিক নেই, ঠিকানা নেই। আজ একটা ভূতের গল্প বলো তুমি, কতদিন তোমার মুখ থেকে ভূতের গল্প শুনি না। শুভও তাই চাইছিল। মিতুর এবার ভয় হচ্ছে, কি অদ্ভুত অদ্ভুত কাণ্ড। তখন ইলেকট্রিসিটিও চলে গেল, মিতুর সাথে মোবাইল ফোনও নেই। শুভর মোবাইল ফোনও অন্য ঘরে চার্জে রেখে দিয়ে এসেছিল। ভূতের গল্প শুনে এমনিতেই ভীষণ রকম ভয় পাচ্ছিল মিতু। এবার ইলেকট্রিসিটি চলে যাওয়ায় তো আর তার প্রাণ যায় যায় অবস্থা। সে সঙ্গে সঙ্গে শুভ শার্টটা খামচি দিয়ে ধরলো আর বলল, শুভ ভাই চলো ও ঘরে চলে যাই আমরা। শুভ উঠতে উঠতে বলল, হ্যাঁ চলো। কিন্তু ওরা চলতে পারলো না, এর আগেই একটা টর্চের আলো এসে পড়লো ওদের দুজনের চোখে মুখে, সাথে কিছু কটু বাক্য। তবে কি ভাইয়া সত্যিই বলেছিল এসব? তুমি আসলেই অ্যাবর্ষণ করতে গিয়েছিলে? তোর আগে থেকেই চরিত্র খারাপ, শুভর সাথে তোর খারাপ সম্পর্ক ছিল, এখনো আছে, না জানি আরো কতজনের সাথে আছে। তারপর ধ্রুব চিৎকার করে বাড়ির সমস্ত মানুষকে এক করে ফেললো। সবাই দ্রুত এগিয়ে এলো ছুটে। ধ্রুব এদেরকে আঙুল তুলে দেখিয়ে দিল, দেখুন ওরা দুজনে অন্ধকারে পৃথিবীর ভয়ঙ্কর পাপ করেছে। বাড়ির সবাই ওদের এভাবে দেখে ধ্রুবর কথাটা বিশ্বাস করে ফেললো, কিংবা বিশ্বাস করবে নাই বা কেন। আমাদের সমাজের মানুষেরা কি ধৈর্য ধরে একটা বিষয় নিয়ে ভাবতে পারে? অত সময় কোথায় তাদের, কিংবা মাথা খাটাবার অত প্রয়োজনটাই বা কি? নিষ্পাপ মিতু আর শুভকে সবাই ধরেই নিয়েছে ওরা ভয়ঙ্কর পাপ করেছে এই অন্ধকারে। পাপ না করলেও তারা অন্ধকার থেকে বেরিয়ে আসবে কেন? আর আজমল মাস্টারের কানে যখন কথাটা পৌঁছালো তখন তার ভিতরে ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। আজমল মাস্টার এটা কোনো দিন আশা করেনি তার মেয়ের কাছে। তার হয়তো বা ধনসম্পদ নেই, কিন্তু ইজ্জত ছিল, এটা নিয়ে তিনি নিজেই নিজে গর্বিত হতেন, আনন্দ পেতেন, এবং এই ইজ্জত নিয়ে তিনি এতদিন বেঁচে থেকেছেন। আজ থেকে ইজ্জতও তাকে লাথি মেরে ফেলে দিয়ে দূরে সরে গেল, আর তার বাঁচার কোনো উপায় নেই। তিনি কাউকে এই মুখ আর কোনোদিন দেখাতে পারবে না। মিতুকে সবাই দূর দূর করছে, যেভাবে একটা কুকুরকে মানুষ দূর দূর করে। শুভকে তো মিতুর ছোট চাচা ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। কত যে গালাগাল করেছেন শুভকে, বলেছেন ভাইজান দুধ দিয়ে এতদিন কাল সাপ পুষেছে, ছি। তারপর তিনি মিতুকেও মন্দ মন্দ কথা বলেছেন। শুধু কি তিনি একাই বলেছেন এসব? মিতুর মেজ চাচিও তো কম বলেননি।
এমনিতেই ওই মহিলা বিষমুখী, তিনি এসে এমন সব নোংরা নোংরা কথা বলতে শুরু করলেন যে মিতুর গা গুলিয়ে বমি আসতে শুরু করলো একেবারে। ততক্ষণে অবশ্য অনেক পাড়া প্রতিবেশী এসেও ওখানে উপস্থিত হয়েছে। মিতু জানে না এই জীবনে বড় কোনো পাপ করতে, কিন্তু পাপ না করেও এত বড় শাস্তি সে কেন পাচ্ছে। মিতু কিছুই বুঝতে পারছে না। ধ্রুব তাকে ভুল বুঝেছে। ধ্রুবর ভুল ভাঙিয়ে দিতে সে ধ্রুবর কাছে গিয়ে ধ্রুবর পা ধরতে চেয়েছিল, বলতে চেয়েছিল সবকিছু খুলে, কিন্তু ধ্রুব কিচ্ছু শোনা তো দূরের কথা, এক লাঠি দিয়ে আগেই দূরে ছিটকে ফেলেছে মিতুকে। মিতু তখন দূর থেকেই কাঁদতে কাঁদতে বলেছে, আমি এসব করিনি, আমরা তো শুধু গল্প করছিলাম। গল্প? অন্ধকারে পরপুরুষের সাথে কি গল্প গুজব হয়? এসব রাত 5 কথা বললেই হলো? এত দেখি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনার মতন অবস্থা। সবাই এই কথা বলে উঠল সমস্বরে। ধ্রুব বলল, তো আপনারাই বলেন, এই পাপিষ্ট মেয়ের সাথে কি ঘর করা যায়? উপস্থিত ধর্মান্ধ কুসংস্কারের জন্য মাথা ভর্তি গোবরবালা সমাজপতিরা বলল, পাপ হবে। অবশেষে ডিভোর্সের ব্যবস্থা হলো। অবশ্য সেটা দেওয়ার আগে ধ্রুব গেল আজবল মাস্টারের কাছে। আজবল মাস্টারের তখন বাঁচা মরা অবস্থা, শরীরে যে প্রাণটুকু আছে তাই, বল নাই এক রত্তিও। এই মানুষটির কাছে গিয়ে ধ্রুব চেঁচিয়ে বলে উঠল, কেমন মেয়ে জন্ম দিয়েছেন হ্যাঁ, যে রাত দুপুরে পরপুরুষের সাথে মেলামেশা করে? ছি, এমন মেয়ের মুখ দেখার চেয়ে তো মরা ভালো। আজবল মাস্টারের কথার বলার শক্তি নেই, তার চোখ থেকে শুধু টলটল করে জল বেরিয়ে গেল। তখনই তার মৃত্যু যন্ত্রণা শুরু হলো। এই মৃত্যু যন্ত্রণার ভিতরেই দেহ থেকে প্রাণ ত্যাগ করতে করতে তিনি শুনলেন ধ্রুব মিতুকে ডেকে এনেছে, এনে সাথে করে আনা ডিভোর্স পেপারে সাইন করেছে। আজবল মাস্টার এটা শোনার পরপরই ইন্তেকাল করেছে। আজবল মাস্টারের মৃত্যুর পর ঘটনা আরো ভয়াবহ আকার ধারণ করলো। আজবল মাস্টারের ভাইয়েরা এতই ক্ষিপ্ত হলেন মিতুর প্রতি যে তারা মিতুকে আজমল মাস্টারের ধারের কাছেও ঘেঁষতে দিলেন না। মিতু কত কান্নাকাটি করলো, এতে কাজ হলো না। আজমল মাস্টারকে দাফন করার আগেই মিতুকে এই বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দেয়া হলো। এমনকি এই গ্রামের মানুষেরাও তাকে বয়কট করলো। নিরুপায় মিতু বাড়ি ছেড়ে যাওয়ার আগে বিদ্রোহ করলো। এই দেশে অবশ্য মেয়েরা কখনোই এমন প্রতিবাদ করতে পারে না, কিন্তু মিতু প্রতিবাদ করলো। জোর গলায় উপস্থিত সমস্ত মানুষকে লক্ষ্য করে বলল, এই আপনারাই হলেন সেই সব মানুষ যাদের জন্য আমাদের অবলা মেয়েগুলো পতিতা হয়। আপনাদের কোনো কিছু ভালো করে না জেনে না শুনেই ফতুয়া দিয়ে বসেন, মেয়েদের শাস্তি দেন, গ্রাম থেকে পরিত্যক্ত করেন। তারপর অসহায় মেয়েগুলো কোথায় বেঁচে থাকবার মতন জায়গা না পেয়ে যায় কোথায় জানেন? পতিতালয়। আপনাদের এতে আনন্দ হয়, বিশেষ করে আপনাদের পুরুষ কুলের। কেন আনন্দ হয় জানেন? কারণ আপনারা আর একটা নতুন মানুষ পেয়ে যান ভোগ করার জন্য, অতি সস্তায়। পকেটে কিছু ভাঙটি টাকা হলেই চলে। লজ্জা করে না আপনাদের? আজ আমার সাথে আপনারা যা করেছেন, কাল আপনাদের মেয়ের সাথেও কি এমন হবে না? আর যে সমস্ত মেয়েরা আমায় অপবাদ দিয়ে বকাঝকা করে নিজেদের পুণ্যবতী ভাবছেন, তারা একটু চিন্তা করেন প্লিজ। আপনি নিজেও জানবেন না পুরুষের কোন ছলে আপনি নিজেও এমন মহা পাপিষ্ঠা হয়ে গ্রাম ছাড়া হবেন। এদেশের মেয়েদের অপরাধ করতে হয় না, তারা যদি তাদের সাথে হওয়া অপরাধের জন্য মুখ খোলে তবেই তারা অপরাধী হয়ে যায়। নারীবাদী, ধর্মবিদ্বেষী আর প্রতিতার উপাধি পায়। আজ আমি হয়তো নিরুপায় হয়ে এই গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছি, তবে মনে করবেন না আমি কোনো পতিতালয়ে যাব। আমি নিজেকে শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তুলতে কোথাও চলে যাব, আর ওখান থেকে আমি শক্তিশালী হয়েই ফিরে আসব, এবং এসে আমার সাথে হওয়া অন্যায়ের কড়াই গন্ডাই হিসাব আমি নেব। মিতুর এইসব কথা গ্রামের মোড়লদের কানে ঢোকেনি, মেয়েরাও সতর্ক হয়নি। মেয়েরা আরো তার দিকে থুতু ছিটিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, ছি ছি, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, একে তো করেছে চুরি, তার উপর সিনা চুরি। তারপর ওরা ঘাড় ধরে মিতুকে অপমান অপদস্থ করে গ্রাম থেকে বের করে দিল। তারপর মিতু কোথায় গেল কে জানে, আমিও জানি না। হয়তোবা সে শুভকে বিয়ে করে দূরে কোনো শহরে নিজেকে প্রস্তুত করছে গ্রামে ফেরার জন্য, তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়ার জন্য। তবে সে প্রতিশোধ নিতে পারবে কিনা তা আমি জানি না। এই দেশের নারীর পক্ষে কথা বললে স্বয়ং নারীরাই তা পছন্দ করে না, তারা বরং পুরুষের পায়ের জুতো হয়ে পায়ের তলে পিষ্ট হতেই পছন্দ করে। মিতুকেও হয়তোবা ওরা এগিয়ে যেতে দেবে না, মিতুকে সারা দেশে এক ঘরে করবে।
তারপর মিথুর কোথায় জায়গা হবে, কোথায় অন্য কোনো দেশে? অন্য দেশে গিয়েও কি মিথু তার অধিকার ফিরে পাবে? এই পৃথিবীতে কি নারীদের কোনো মূল্য আছে, কোনো ঘর আছে, কোনো দেশ আছে? কেন নেই? কারণ এর জন্য দায়ী নারীরাই। নারীরাই সবসময় পুরুষের যৌন দাসী আর কর্মদাসী হয়ে থাকতেই পছন্দ করে। গল্পটা ওখানেই শেষ হতে পারত, কিন্তু আরো দুটো লাইন আমার বলতে হবে ইরম আর ধ্রুবকে নিয়ে। এসব ইরম ধ্রুব আমাদের ঘরে ঘরে আছে। আমাদের সমাজের নারীরাই ইরম আর ধ্রুবদের হাতে নিজেদের জীবন সঁপে দেয়। নারীরা চুপ থেকে এসব সহ্য করে যাচ্ছে, সহ্য করছে নিজেদের সংসার টিকিয়ে রাখতে। মুখ খুললেই দোষটা একান্তই হবে ধর্ষিতা নারীটার, এবং এখানেও আমাদের নষ্ট পুরুষদের সমর্থন করবে একজন নারী, ধর্ষিতা মেয়েটির শাশুড়ি। তিনি যুক্তি তর্ক করে বের করবেন তার ছেলে কিংবা তার মেয়ের বর দোষী নয়, মূল দোষী তার পুত্রবধূ। সুতরাং তাকেও সমাজচ্যুত করতে হবে, আর ধ্রুব ইরমদের দিতে হবে মুক্তি। ওরা এই সমাজে ভদ্রবেশী বসবাস করবে। নারীরা চুপ করে এসব সহ্য করবে সংসার টিকিয়ে রাখতে। কেউ কেউ হয়তো মিতুর মতন মুখ খুলবে, কিন্তু এই মুখ খোলাটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। সুতরাং নারীদের কাছেই অনুরোধ, আজ আপনি একজন নারীর সাথে অনাচার করলে আগামীকাল কিন্তু আপনারও দিন আসছে। আপনি এরকম অনাচারের শিকার না হলেও আপনার মেয়ে যে এসবের শিকার হবে না, তা আপনাকে কে বলেছে? মনে রাখবেন, সময় হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় বস্তু। সময় ঘূর্ণায়মান। 12টার পর কিন্তু আবারও 12টা বাজে, একটার পর একটা। আপনিও যা করছেন তাও ফেরত আসবে, আজ অথবা কাল। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।